জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। পূর্বাচলে প্লট জালিয়াতির আরেক মামলায় শেখ হাসিনাকে 5 বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত। এছাড়া শেখ রেহানাকে 7 বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেয়া হয়েছে 2 বছরের সাজা। মামলার বাকি 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। একই সাথে দেয়া হয় প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ। সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ের পর দুদকের আইনজীবী জানান, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় রায়ের কপি পাঠানো হবে যুক্তরাজ্যে। টিউলিপ সিদ্দিকী তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে নিজে এবং নিজের পরিবারের জন্য প্লট নেয়ার সুপারিশ করিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে আদালত রায়ে বলেন, জালিয়াতি ও দুর্নীতি যেন কেউ না করেন এ বিষয়ে আদালতের অবস্থান কঠোর। বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত আসামি ছিলেন, শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল। বাংলাদেশের আদালতের বিচার ত্রুটিপূর্ণ ও হাস্যকর বলে মন্তব্য করেছেন প্লট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি। লন্ডনে অবস্থানরত টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। লেবার পার্টিও এই রায়কে স্বীকৃতি দেবে না বলে জানান দলটির একজন মুখপাত্র। তাদের অভিযোগ, এই মামলায় টিউলিপ সিদ্দিক যথাযথ ও ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি। এছাড়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যর প্রত্যর্পণ চুক্তি না থাকায় তার সাজা ভোগের সম্ভাবনাও খুব কম বলে দাবি ব্রিটিশ একাধিক গণমাধ্যমের। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা সূত্রের খবরে বিভ্রান্ত না হবার আহ্বান জানান বিএনপি নেতারা। সোমবার এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে যোগ দেয় চীন থেকে আসা 5 সদস্যর বিশেষজ্ঞ চিকিৎসক দল। দলীয় নির্দেশনা মেনে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করা কমিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও। এদিকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে এসএসএফ। ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন, সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কামনা। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। উনি সমস্ত বাংলাদেশের নেতা, উনি সমস্ত দলমতের ঊর্ধ্বে এখন, উনি গণতন্ত্রের নেত্রী। ওনার জন্য সমস্ত দেশবাসী, আমি যতটুকু জানি অনেক বাসায় আছে, তারা রাত জেগে কথা শোনার জন্য যে উনি কেমন আছেন এইটুকু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি তাদের জন্য বলতে চাই, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আমাদের বিশ্বাস, উনি ওনার জীবনের অনেক যুদ্ধ জয় করেছেন। দীর্ঘ 17 বছর উনি নানা অত্যাচারের অত্যাচারিত হয়ে সেই যুদ্ধ জয় করে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন। আমার বিশ্বাস, তার এই শারীরিক পরিস্থিতিতে, এই কন্ডিশনে তিনি যার জীবনের সাথে যে যুদ্ধটি করছে, সেই যুদ্ধ জয় করার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক গণ অধিকার নেতা রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের নিয়ে আগামীতে রাজনীতি গড়তে চায় বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় অর্থনৈতিক মুক্তির জন্য মেধাবী মানুষদের বিএনপিতে যোগদানের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আর সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। অত্যন্ত বিশিষ্ট সন্তান বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় কোরআন খতম ও মিলাদ মাহফিল হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরার কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজারো মানুষ এতে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে কিশোরগঞ্জের 32 এলাকার একটি কমিউনিটি সেন্টারে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের ক্রান্তি লগ্নে ও দেশ পুনর্গঠনে এই মুহূর্তে খালেদা জিয়ার বিকল্প নেই। এছাড়া বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পাবনা, নারায়ণগঞ্জ, যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তবে কমিশন চাইলে এরপরও তিনি ভোটার হতে পারবেন। দুপুরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আপনি তো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। 18 তারিখের পরে আপনি যদি 18 তারিখের আগেও যদি 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই, কেন ওখানে বন্ধ করতে হবে, কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বর্তমান দুঃসময়ে মা ছেলেকে নিয়ে যেসব মন্তব্য হচ্ছে তা অরুচিকর। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই, আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা ছেলে সম্পর্ক। অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার আন্তরিক আচরণ করছে না বলে অভিযোগ করেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনেক দুয়াশা সৃষ্টি হচ্ছে। নির্বাচনের যে পূর্ব শর্তগুলি সরকারের পালন করা উচিত, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে সমস্ত মামলাগুলি হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এগুলি চার্জশিট দাখিল করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? আবার নির্বাচন করতে চাইলেও সেখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমরা কিভাবে বিশ্বাস করব?
নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর একটি দল শুরুতে নির্বাচন চাইলেও বর্তমানে তা পেছানোর পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশে কথা বলেন তারা। এর আগে 8 দলীয় সমাবেশে ঘিরে কানায় কানায় পূর্ণ হয় খুলনার শিববাড়ি মোড়। সোমবার সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেশ বিভক্তে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটি 5 আগস্ট হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। এছাড়া জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন 8 দলের নেতারা। বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের নজির নেই ইতিহাসে। দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। হতাশ হয়ে, ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার দৃঢ়তার কারণে ভারতের কবল থেকে দেশ অনেকটা রক্ষা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ঘরে ফেরার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। নায়েবে আমির বলেন, বেগম জিয়া একজন দেশপ্রেমিক নেত্রী। ভারত বাংলাদেশকে গ্রাস করতে চাইলেও সে সময় তার দৃঢ় অবস্থানের কারণে ভারতের কবল থেকে রক্ষা পেয়েছিল বাংলাদেশ। একই সঙ্গে বেগম জিয়ার দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। এ সময় নির্বাচন সামনে রেখে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বৃহৎ দলগুলোর মধ্যে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য তৈরির আহ্বান জানান তিনি। ইউনাইটেড হাসপাতালে গেল অক্টোবরে ভর্তি হলে তার হৃদযন্ত্রে 4টি ব্লক ধরা পড়ে। এরপর সফলভাবে 4টি রিং প্রতিস্থাপনের পর সোমবার বাড়ি ফেরেন এই জামায়াত নেতা। ওপেন হার্ট করবে কিনা বা আমাকে সিঙ্গাপুর নেবে কিনা, কিন্তু আমরা বলেছি যে আমি এখানেই করবো ইনশাল্লাহ, এবং স্ট্যান্ডিং করব। 4টা ব্লক ভালোভাবে স্ট্যান্ডিং হয়েছে। আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি। আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন পক্ষ পরিস্থিতি ঘোলাটে করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। সোমবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে কারাভোগের পর 24 জনের দেশে ফেরা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম। আর দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, খালেদা জিয়ার আজকের পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। বেগম খালেদা জিয়া তিনি প্রচণ্ডভাবে অসুস্থ, আমরা তার আরোগ্য কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আমরা আশা করব যে তিনি আমাদের মধ্যে আরো অনেক দিন বেঁচে থাকবেন।
জাতীয় নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলে স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। আগামী 10 দিনের মধ্যে ইসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 27 নভেম্বর আসন্ন জাতীয় নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল চাওয়া হয়েছে। এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন এই রিট দায়ের করেন। সিইসি সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সারা দেশব্যাপী যে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছেন এবং সামগ্রিকভাবে নির্বাচনী একটি আমেজে যে দেশবাসী চলে গিয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য এরকম একটি রিট দায়ের করা হয়েছে। 16,032 কোটি টাকা ব্যয়ে 18টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদিত 18টি প্রকল্পের মধ্যে 13টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্প। সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয়। সভায় কৃষি মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় 3টি অনুসন্ধান কূপ খনন এবং সোনাগাজীতে 220 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া মিরপুর 9 নম্বর সেকশনে জুলাই আহতদের পরিবারের জন্য 1560টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং শহীদ পরিবারের জন্য 36 জুলাই আবাসিক ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রকল্পের খরচে সরকারি অর্থায়নে 10,101 কোটি টাকা, বৈদেশিক ঋণ 5,609 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 379 কোটি 31 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একচেটিয়া কেউ নিতে পারবে না, বেনামে কেউ নিতে পারবে না। একজনের নিয়ে প্রভাবশালী একজনের নিয়ে আসলে নিজে কাজ না করে অন্যকে দেওয়া সেটার সুযোগ নাই। যাদেরকে দেওয়া হবে তাদের পূর্ণ তথ্য থাকতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কর পরিশোধ সব কিছু উন্মুক্ত থাকতে হবে। তাদের সাথে সম্পর্কিত অন্য ব্যবসায় থাকলে সেগুলোরও সব তথ্য দিতে হবে। কোরিয়ার বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বাণিজ্য অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির প্রেসিডেন্ট চ্যাং ওন সাম। সে সময় এই আহ্বান জানান তিনি। বৈঠকে উন্নয়ন সহযোগিতা জোরদার, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ার সহায়তা নিয়ে আলোচনা হয়। কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। চ্যান ওং সাম জানান, বাংলাদেশ সফরে আসতে পেরে তিনি আনন্দিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসা সামরিক বেসামরিক পর্যায়ের অপরাধীর নাম প্রকাশ ও গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা। রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করে তারা বলেন, তদন্ত প্রতিবেদন শহীদ পরিবারের কাছেও তুলে ধরা উচিত। তবে জুলাই গণ অভ্যুত্থানের পরেও বিচার চাওয়ার কারণে হত্যার হুমকি, সাইবার বুলিং সহ মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে হতাশা প্রকাশ করেন তারা। এ সময় অপরাধীদের অনেকেই এখনো সামরিক বাহিনীতে ব্যাজ লাগিয়ে ঘুরছে জানিয়ে তারা নিজেদের নিরাপত্তার শঙ্কা জানিয়ে দ্রুত নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও আসামিদের নাম দিয়ে নিন্দা স্তম্ভ তৈরির দাবি জানানো হয়। আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন
একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন। সরকারের প্রতি যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা, আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন পথে, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। আমাদেরকে নিয়ে এই যে মিথ্যাচার আর চরিত্র হননের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশের, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা, যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায় না। বিডিআর হত্যা মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান, প্রসিকিউশনের কাছে ইতিমধ্যেই এ নিয়ে অভিযোগ জমা পড়েছে এবং সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক বাহিনী, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল। সেটার সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেই জিনিসটা এই সরকার করেছেন, জাতির সামনে উন্মোচন করেছেন পেছনের কারা মাস্টারমাইন্ড ছিল, কারা হত্যাকারী ছিল, কারা এটার বেনিফিশিয়ারি, কেন এটা করা হয়েছিল, কী উদ্দেশ্য ছিল। এইটা মনে করি আমাদের জাতির জন্য অনেক বড় সাহসী কাজ হয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি বায়াররা আগ্রহ হারাচ্ছে বলে দাবি করেছে বিকেএমইএ। তবে ঝুঁকি মোকাবেলায় সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকি সহ নানান নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব রপ্তানি খাতে পড়ছে। সোমবার সকালে ঢাকার অদূরে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বায়ারদের বাংলাদেশমুখী করতে সরকার স্বাভাবিক সময়ের মতো সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এজন্য আলাদা করে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরা জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও তেমন কোনো ঘাটতি নাই। প্রধান উপদেষ্টা এমনকি সম্ভবত জাতিসংঘেও এই বিষয়ের অবতারণা করেছেন যে বাংলাদেশ সম্বন্ধে যথেষ্ট ধরনের ভুল তথ্যের উচ্চারণ করা হচ্ছে। দেশের সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে লাখ লাখ শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা স্থগিত হয় ক্রুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। বিসিএস ক্যাডার ভুক্তি সহ 4 দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন দেশের সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের চলমান বার্ষিক পরীক্ষা। বছরের শেষে শিক্ষাপুঞ্জির এমন হোঁচট খাওয়ায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরাও। এদিকে নাটোরে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় আধা ঘন্টা যানজটে পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, আমরা আসছিলাম কিন্তু পরীক্ষা হচ্ছে না। সময় মতো পরীক্ষা দিতে পারতেছি না, আমরা পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ রইল, আমরা যাতে পরীক্ষা দিতে পারি। আজকে পরীক্ষা দিতে অনেকে আসছে কিন্তু পরীক্ষা হচ্ছে না, আমরা পরীক্ষা দিতে চাই। একটা বাচ্চা স্পিডে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, সবকিছু সে পরীক্ষা শেষে হয়তো ঘুরতে যাবে, কোথাও বেড়াতে যাবে, সবকিছু যাবে, তো এখানে একটা বাধাগ্রস্ত হয়ে গেছে। অর্ধেক পরীক্ষা শেষ হওয়ার পরে এখন বন্ধ করে দেওয়ার পরে বাচ্চাটার স্পিডটা কমে গেছে। বাচ্চার উপরেও একটু মানসিক চাপের মতোই হইতেছে। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবি বাস্তবায়নে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ও ভোলা 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সোমবার সকাল থেকে ভোলার সদর, বোরহানুদ্দিন ও লালমোহনে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা বোরহানুদ্দিনের আব্দুল জব্বার কলেজ মাঠে সমাবেশে অংশ নেন। পরে তারা ভোলা 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে একই দাবিতে সোমবার সকাল 10:30টায় বরিশালের সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে ভোলা জনকল্যাণ সমিতি।
কেন আমাদেরকে বৈষম্য করে রাখা হলো? আমাদের এই ভোলা বরিশাল সেতু শুধু ভোলার উন্নয়ন না, সমগ্র দক্ষিণাঞ্চল সহ সারা বাংলাদেশ, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এই বরিশাল ভোলা সেতু হয়। এই ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করতেছি, কিন্তু সরকার মহোদয় আমাদেরকে কোনো রকমের সহায়তা করতেছেন না। আজকে আমাদের সর্বশেষ মানববন্ধন, আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেক আন্দোলনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। আমাদের একটা দাবি ভোলা বরিশালের সেতু, কারণ ভোলা একটা সম্ভাবনীয় জেলা। এই জেলার মানুষের যোগাযোগের যে মাধ্যম, সড়ক পথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, এটি এখন এই এলাকার ভোলার মানুষের প্রাণের দাবি। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামল সংস্থাটি। সোমবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম। দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল পরস্পর যোগসাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম দুর্নীতি করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এছাড়া ঠিকাদার মিঠুর কাছ থেকে রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট নেয়ার অভিযোগ রয়েছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎস অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। জেলার পলাশ উপজেলায় দেলোয়ার হোসেন দেলু নামে যুবলীগ নেতার 8.5 কোটি টাকার সম্পদ ক্রোক করে দুদক। পরে দুপুরে ভাঙা ইউনিয়নে অবৈধ আয়ে অর্জিত দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেয়। অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল সহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেয় যুবলীগ নেতা দেলু। আমরা চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত যাতে এই সম্পত্তি বেহাত না হয় বা কোথাও হস্তান্তর বা বিক্রি যাতে না হতে পারে, সেই জন্য রিসিভার নিয়োগের কথা বলা হয়েছে। তো সেই নির্দেশনার আলোকে উক্ত আদেষ্ট হয়ে আমরা এখানে এসেছি, যাতে এই বিষয়টিতে ক্রোকের যে নোটিশটি আছে সেটি আমরা জানিয়েছি এবং এটি যাতে কোনোভাবে হস্তান্তর না হয়, বিক্রি হতে না পারে, বেহাত না হতে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। অসম্পূর্ণ ভোটার তালিকা ও প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ঘোষণা করেছে ব্রাকসু নির্বাচন কমিশন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, কমিশন কর্তৃক তুলে ধরা অসঙ্গতিগুলো সমাধান করে বর্তমান তফসিল অনুযায়ী দ্রুত নির্বাচনী কার্যক্রম শুরু হবে। মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন সোমবার বিকেলে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনাররা। 20 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়ন ফর্ম জমা আর 10 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল। 24 ডিসেম্বর ভোট গ্রহণ তারিখ সামনে রেখে হল ও কেন্দ্রীয় সংসদের জন্য উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফর্ম বিতরণ চলছিল। এমন ঘোষণার পর নির্বাচনের দাবিতে সরব শিক্ষার্থীরা আন্দোলনে যেতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না। প্রভোস্টরা বলল যে আমাদের লিস্টও আমাদের দেওয়া হয় না, সব কিছু সিডিটির মাধ্যমে করা হয়। একাডেমিক সেকশন বলা হচ্ছে আমাদের কাছে কোনোই না একাডেমিক কাজ, সব সিডিটির মাধ্যমে করা হয়। এখন সিডিটি ভুল করলো না রেজিস্ট্রি অফিস ভুল করলো, এই জিনিসটা আমি এখন দেখব। এটা নির্ভুল ভোটার লিস্ট পাওয়ার মাত্রই তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি তাদের সাথে আবার কথা বলবো, এই বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ইনশাল্লাহ হবে।
চট্টগ্রামের বায়েজিতে কেডিএস ফ্যাক্টরির পেছনে একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক সেমিপাকা ঘর। সোমবার সকাল 10টার দিকে বায়েজিতের ইউসুফ কলোনিতে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইউসুফ কলোনির উত্তর পাশের একটি বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ কেডিএস পোশাক কারখানার শ্রমিক। আগুনের সময় তাদের বেশিরভাগই কাজে ছিলেন। দীর্ঘ 10 মাস পর ফের শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটনবাহী জাহাজ চলাচল। সোমবার সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ফেরিঘাট জেটিঘাট থেকে পরপর ছেড়ে যায় 3টি জাহাজ। সীমিত সংখ্যক পর্যটক, নতুন নিয়মে নিবন্ধন আর কঠোর নজরদারির মধ্যে দিয়ে শুরু হয় জাহাজে চেক ইন কার্যক্রম। পরে সকাল 7:20 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় কর্ণফুলী এক্সপ্রেস ও এমবি বার আউলিয়া। আর সকাল 8টার দিকে ছেড়ে যায় কেয়ারি সিন্দাবাদ। 3টি জাহাজে মোট যাত্রী 1174 জন। দীর্ঘ বিরতির পর এই রুটে জাহাজ চলাচল শুরু হয় খুশি পর্যটকরা। কিউআর কোড ও ট্রাভেল পাস যাচাইয়ের পরই পর্যটকদের জাহাজে তোলা হচ্ছে বলে জানান জাহাজ কর্তৃপক্ষ। আর পর্যটকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেটিঘাটে নিরাপত্তা বাড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য রক্ষায় সরকারের 12 দফার নির্দেশনা মানতে তদারকি জোরদার করেছে প্রশাসন। এরকম একটা চমৎকার জায়গা আমরা সবাই মুখিয়ে থাকি যে আমরা সেন্ট মার্টিন যাব। নতুন অনেক নিয়ম কানুন করছে, তা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের জন্য এটা অনেক বেশি ভালো। আমাদের একটা অপারেশনাল টিম থাকবে হলো ইয়াতে আপনার সেন্ট মার্টিনে। ওখানে প্রত্যেকটা টুরিস্টকে আমরা আমাদের নিরাপত্তার আওতায় আমরা নিয়ে আসবো। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কোনো কার্পণ্য করা হবে না। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফ ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় শিশুসহ 2 জনের প্রাণহানি ঘটেছে। দুপুরে শাহপুরী দ্বীপের ঘোলারচর এলাকায় এই ঘটনা ঘটে। স্পিডবোটটিতে মোট 7 জন যাত্রী ছিলেন। সাগরের ঢেউয়ে বোটটি হঠাৎ উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে। হাসপাতালে পৌঁছানোর আগেই ওই 2 জনের মৃত্যু হয়। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের কিছু ধারা স্বার্থবিরোধী উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এই দাবি জানান বক্তারা। বলেন, অধ্যাদেশ অনুযায়ী B2B ব্যবসা করা যাবে না। সকল অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য 10 লাখ টাকা জামানতের বিধান, জেল ও জরিমানা এবং শুনানি ছাড়া ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত সহ বেশ কয়েকটি স্বার্থবিরোধী ধারা অবিলম্বে বাতিল করতে হবে। বক্তারা আরও বলেন, অধ্যাদেশটি পাশ হলে দেশের 5000 নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 75তম মোংলা বন্দর দিবস। দিবসটি উপলক্ষে বন্দর চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বন্দর জেটিতে গিয়ে শেষ হয় র্যালিটি। বেলুন ও পায়রা উড়িয়ে বন্দর দিবসের উদ্বোধন করেন মোংলা বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান। বন্দর দিবসে বন্দর ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। এবছর 29টি প্রতিষ্ঠান এবং 13 জন কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এবং 8 জন কর্মকর্তা কর্মচারীকে ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া অবসরে যাওয়া 56 জন কর্মকর্তা কর্মচারীকে এই সম্মাননা প্রদান করা হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং ভুটানের ট্রানজিট পণ্য মোংলা বন্দরের মাধ্যমে রপ্তানির সম্ভাবনা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেশে প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণে আমেরিকান প্রযুক্তির সার্ভিসাইড BTI ব্যবহারের কার্যক্রম শুরু করেছে। সোমবার সকালে নগরীর 39 নং ওয়ার্ড অফিস কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগর জুড়ে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করছে চসিক। এর অংশ হিসেবে নগরের বন্দর টিলা ওয়ার্ডে
লার্ভিসাইড বিটিআই প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চশেকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। কর্মকর্তারা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, সার্ভিসাইড ছিটানো, নালা নর্দমা পরিষ্কার করা হচ্ছে। নতুন প্রজন্মের আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহারে মশার লার্ভা ধ্বংসে আরও কার্যকর ফল পাওয়া যাবে। বৈষম্য দূর করা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী কনফারেন্স এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, 13 ভাষাভাষী 14টি জুম্ম আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিহীনতা ছিল রাষ্ট্রের একটি ঐতিহাসিক ভুল। এই ভুল সংশোধনের দাবি নিয়েই 1997 সালে চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু ভূমি ব্যবস্থাপনা হস্তান্তর, আঞ্চলিক পরিষদের পূর্ণ ক্ষমতা, প্রশাসনিক পুনর্গঠন এবং সেনা ক্যাম্প প্রত্যাহারের মতো মৌলিক বিষয়গুলো এখনও কার্যকর হয়নি। বক্তাদের অভিযোগ, স্বাক্ষরের 28 বছর পরও চুক্তির মৌলিক ধারা বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে বৈষম্য, শাসন, শোষণ এবং মানবাধিকার সংকট থামছে না। আমরা পার্বত্য উপদেষ্টা মহোদয়ের সাথেও কয়েকবার দেখা করেছি, তাকেও চিঠি দিয়েছি। এতদা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিসমূহকে বাস্তবায়ন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই। কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত সরকারের পরবর্তী পদক্ষেপে আমরা রীতিমতো ক্ষুব্ধ ও হতাশ হয়েছি। তেমন কোনো কনক্রিট আলোচনা সেখানে হয়নি। আমরা সবাই অবগত আছেন যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ হিসাবে ভূমি সমস্যা সমাধানের জন্য গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কুষ্টিয়া শহরে যানজট কমাতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত সড়কের দুপাশে অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তায় অবৈধভাবে রাখা মোটরসাইকেল সরিয়ে ফেলতে মালিকদের নির্দেশ দেওয়া হয় এবং ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও যানজট কমাতেই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির 1.5 ঘন্টা পর ফের 6 ভারতীয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার রাতে নয়াগুলা এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। এর আগে সোমবার বিকেলে তাদের জামিন দেয় আদালত। দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত 8টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে সোমবার বিকেলে 6 ভারতীয় নাগরিকের মধ্যে পুলিশের করা মামলায় 4 জনকে জামিন দেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী জানান, আত্মসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। এ বিষয় বিবেচনায় ওই নারীসহ আরও 3 জনকে জামিন দেওয়া হয়। আগামী 3 ডিসেম্বর ওই মামলায় শুনানির দিন রয়েছে। গত 20 আগস্ট শহরের আলীনগর থেকে ওই 6 ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পোশিং করে বিএসএফ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ বন্যা ও ভূমিধসে এশিয়ার 4 দেশে প্রাণহানি 1100 ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে 604 জনের। এছাড়া শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 355 জনে। বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মারা গেছে অন্তত 179 জন। এসব দেশে এখনও নিখোঁজ হাজারো মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে লাখ লাখ মানুষের। বন্যার পানিতে ভেসে গেছে কয়েকশো গবাদি পশু। প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ও ভারত। ঘূর্ণিঝড়টি প্রবল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিলেও আগামী 4 নভেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 40 জন। একটি গাড়ি মেরামত কারখানার পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন, অর্ধশত গাড়ি ও বেশ কিছু দোকানপাট। যুদ্ধবন্ধে চলমান শান্তি আলোচনার মধ্যেও বন্ধ নেই রুশ হামলা। মস্কোতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠকের একদিন আগেই এই হামলা চালালো রুশ বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধোঁয়াশাপূর্ণ বক্তব্যের পরেও কিয়েভ মস্কো শান্তি চুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। আরও বলেছেন, এই সমান্তরালে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিশ্চিত করেছেন, শান্তি চুক্তির বিষয়ে একটি সমাধানে পৌঁছতে আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন মার্কিন বিশেষ প্রতিনিধি। এর আগে রোববার ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও অনেক জটিলতার নিষ্পত্তি হয়নি। ফ্লোরিডার এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধানের প্রতিনিধি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কারণে বেশ কিছু কঠিন সমস্যায় পড়বে ইউক্রেন, কিন্তু রাশিয়া চায় এই সংঘাতের নিষ্পত্তি হোক। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনের ওপর জোর দিয়েছেন খ্রিস্টীয় ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তার মতে, একমাত্র দ্বিরাষ্ট্র গঠনই উভয় পক্ষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে। লেবানন সফরে একটি অনুষ্ঠানে বক্তব্যে পোপ বলেন, এই মুহূর্তে ইসরায়েল এই সমাধান গ্রহণ করছে না, তবে দীর্ঘ সংঘাত বন্ধে এই বিকল্প নেই। দুপক্ষের সঙ্গে মধ্যস্থতার বিষয়টি আরও জোরালো হওয়া উচিত বলে মনে করেন পোপ। তুরস্কে 4 দিনের সফর শেষে রোববার লেবাননের বৈরুতে পৌঁছান পোপ লিও। ইস্তাম্বুলে যুদ্ধে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং ধর্মের নামে সহিংসতার নিন্দা জানান তিনি। যদিও তুরস্ক সফরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিষয়টি এড়িয়ে গেছে পোপ লিও। নেশনস লিগে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে স্পেন। পায়ের ফিবুলা ভেঙে গেছে ব্যালন ডি'র বিজয়ী আইতানা বোনমাতির। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। অনুশীলনে পা ভেঙে যায় বোনমাতির, ফলে জার্মানির বিপক্ষে ফাইনালের ফিরতি লেগে খেলতে পারবেন না 3 বারের ব্যালন ডি'র জয়ী। 27 বছর বয়সী বোনমাতি এখন তার ক্লাবে ফিরে যাবেন, যেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে মাঠে ফিরতে তার কত সময় লাগবে। অস্ত্রোপচারের প্রয়োজন না হলে 2 মাসের মধ্যে মাঠে ফিরতে পারেন তিনি। নেশনস লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার জার্মানির বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে স্পেন। প্রথম লেগে গোল-শূন্য ড্র করে 2 দল। প্যারোডি ফুটবল ছেড়ে মেসিকে বিশ্রামের পরামর্শ দিলেন আর্জেন্টাইন সাবেক ট্রেনার ফার্নান্দো সিগনোরিনি। 4 বছর পেরিয়ে কয়েক মাসের মধ্যে শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে আলবিসেলেস্তেদের। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার উপর নির্ভর করছে তার বিশ্বকাপে খেলার বিষয়। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনার সঙ্গে কাজ করা ফার্নান্দো সিগনোরিনি তাকে ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই প্রতিযোগিতাকে তিনি ফুটবলের প্যারোডি আখ্যা দিয়েছেন। আগামী আসরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার জন্য পরিবারকে নিয়ে কিছুদিন ছুটিতে যেতে ও ইন্টার মায়ামি থেকে অল্প সময় ধারে অন্য ক্লাবে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি। এখন চারদিকে নিচে শেষ করছে এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।